আপনাদেরকে বলেছিলাম এই প্রতীকগুলা ভালো করে পড়তে, কারণ পরবর্তীতে যখন ফ্লোচার্ট বানাবেন তখন এই প্রতীকগুলা সম্পর্কে জ্ঞান না থাকলে ফ্লোচার্ট ভালো করে বানাতে পারবেন। ফ্লোচার্ট সম্পর্কে আলোচনা লাস্ট ক্লাসে করেছিলাম। আর হচ্ছে এই যে এখানে অনেকগুলা সমস্যা দেওয়া আছে, হ্যাঁ, অনেকগুলো প্রবলেম সলভিং দেওয়া আছে যেগুলার অ্যালগোরিদম লেখা আর ফ্লোচার্ট তৈরি করার সলিউশনও দেওয়া আছে সাথে। যেমন এই একটা প্রবলেম, এটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে যদি বলে সমস্যার নাম হচ্ছে দুইটা সংখ্যার যোগফল, দুইটা সংখ্যা কিভাবে যোগ করতে হয়, দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। অর্থাৎ ইউজার থেকে দুইটা সংখ্যা ইনপুট নিবে এবং সেই দুইটা যোগ করে যেই আউটপুটটা আসবে সেই আউটপুটটা আমাকে শো করবে। তাই এটার অ্যালগরিদমটা হচ্ছে 5টা ধাপে শেষ হয়। প্রথম ধাপ আর শেষের ধাপ যেটা, সেটা সব অ্যালগরিদমের ক্ষেত্রে একই রকম। প্রথমে প্রোগ্রাম স্টার্ট হবে, প্রোগ্রাম শুরু, শেষে হচ্ছে প্রোগ্রাম শেষ, আর মাঝখানে যে কাজটা আমাকে সলিউশন করতে বলছে সেই কাজটা আসবে। এখন যদি বলে দুইটা সংখ্যার যোগফল, সেক্ষেত্রে প্রথমে কি করবে, দুইটা সংখ্যা সে ইনপুট হিসেবে নিবে। তো নিল দুইটা সংখ্যা ধরলাম আমি, একটা হচ্ছে ভেরিয়েবল এ, একটা হচ্ছে ভেরিয়েবল বি। আর তারপরে কি করবে, ওই ভেরিয়েবল এ আর বি অর্থাৎ সংখ্যা দুইটাকে সে যোগ করবে, যোগ করে সে ধরলাম যোগ করে রাখলো সামের মধ্যে, সাম হচ্ছে আরেকটা ভেরিয়েবল, সেখানে সে রাখলো। কোডিং করার সময় এই সামটাও ডিক্লেয়ার করতে হয় যে সামের মধ্যে থাকবে এ প্লাস বি এর যেই সলিউশনটা আসবে সেটা থাকবে। আর পরবর্তীতে তারপরে সামটা হচ্ছে আউটপুট হিসেবে আমাদেরকে শো করবে। তো এটা হচ্ছে অ্যালগোরিদম। আর ফ্লোচার্ট যখন তৈরি করব তখন কি বলেছিলাম যে প্রথমে স্টার্ট থাকবে আর সবার শেষে এন্ড থাকবে। স্টার্ট আর এন্ড এর প্রতীক একই, আর মাঝখানে ইনপুট থাকবে এ বি। প্রথমে ইনপুট হিসেবে নিল, যখন কোনো কিছু ইনপুট নেয় ইউজারের থেকে যেটা নিবে সেটা থাকবে হচ্ছে এই বক্সের মধ্যে। আর তারপরে যেই সূত্রগুলা আমরা ইউজ করি, কোনো সূত্র, গাণিতিক সলিউশন বা কোনো রুলস যদি আমরা ইউজ করি তখন সেটা এই বক্সের মধ্যে থাকবে। এটা আমরা উপরে দেখে আসছিলাম যে বিভিন্ন ধরনের গাণিতিক যুক্তি, গাণিতিক বা যৌক্তিক অপারেশন সম্পন্ন করার কাজে এই সিম্বলটা ব্যবহার করা হয়। অর্থাৎ যদি আমি বলি সাম ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, এটা কি একটা গাণিতিক সূত্র বা এটা হচ্ছে একটা যুক্তি। তো এটা এটা আমি যখন লিখবো ফ্লোচার্টে তখন আমি এই প্রসেস চিহ্ন বা প্রক্রিয়াকরণ চিহ্ন ব্যবহার করব। আর এটা হচ্ছে ইনপুট চিহ্ন, আউটপুট চিহ্ন। ভেরিয়েবল এ আর বি যে ইনপুট নিচ্ছিলাম সেখানে আমি এটা এই চিহ্নটা ইনপুট আউটপুট চিহ্ন ব্যবহার করেছি। এই হচ্ছে ইনপুট আউটপুট চিহ্ন। আবার এটা কি ইনপুট হিসেবে নিচে দেখে এই চিহ্ন, আবার আউটপুট চিহ্ন তো একই। তাহলে প্রিন্ট সাম যখন বলতেছি মানে কি, আমাকে এখানে যে সামটা আমি পেলাম, এ প্লাস বি এর যে সাম পেলাম সেটা আমাকে প্রিন্ট করে দেখাবে, আউটপুট দিচ্ছে না। তাহলে ইনপুট আর আউটপুটের চিহ্ন তো একই, তাহলে আউটপুটের ক্ষেত্রেও আমি এই চিহ্নটাই ব্যবহার করবো। তারপরে এন্ড চলে আসলো, স্টার্ট আর এন্ড দুইটা একই চিহ্ন। তারপরে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। যদি বলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে অ্যালগোরিদমটি লেখো তাহলে আপনারা এটা লিখবেন, আর যদি বলে ফ্লোচার্ট তৈরি করো তাহলে এটা করবে। সবাই আছেন, শুনতেছেন? হ্যাঁ, শুনতেছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে প্রথমে তো একটা সূত্র জানতে হবে যে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা কি। দ্যাট রেক্ট্যাঙ্গেল এরিয়ার যে সূত্র, অর্থাৎ লেন্থ ইন্টু ওয়াইড, যেটা সেটা যদি গুণ করি, লেন্থ আর ওয়াইড, দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমি গুণ করি তাহলে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এটাই হচ্ছে মেইন লজিক। আর বাকি রুলস ফলো করবো অ্যালগোরিদম লেখার ক্ষেত্রে। প্রথমে কি হবে, ধাপ 1-এ প্রোগ্রাম শুরু, ধাপ 2-এ ভেরিয়েবল আর ভেরিয়েবলের যে লেন্থ সেটা নিবে, আর ওয়াইড যেটা আসছে সেটা নিবে, দৈর্ঘ্য আর প্রস্থ ইনপুট হিসেবে নিল। 3 নাম্বার ধাপে কি করবে, ইনপুট নিয়ে ফেললে তারপরে সে সূত্রে ফলাবে। এখন সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ।
আয়তক্ষেত্র বের করার সূত্রে ফেললো, দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে দিল। এখন গুণ করার পরে যে গুণফলটা আসবে সেটাই হচ্ছে রেক্ট্যাঙ্গেল এরিয়া বা ফলাফল। তাহলে পরের ধাপে ফলাফল বা রেক্ট্যাঙ্গেল এরিয়া অর্থাৎ আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা আমাকে প্রদর্শন করবে, আউটপুট হিসেবে দিবে। তারপরে প্রোগ্রাম শেষ। যেহেতু আউটপুট পেয়ে গেছি তাহলে প্রোগ্রাম এখানেই শেষ। আর ফ্লোচার্টের ক্ষেত্রে ওই একই, আগে যে ফ্লোচার্টটা পড়ে আসছি ওই রকমই সেম। স্টার্ট আর এন্ড একরকম, ইনপুট আর আউটপুটের চিহ্ন একই রকম। তো ইনপুট যদি নেয় তাহলে এই চিহ্ন দিব, দিয়ে তার মাঝখানে লিখবো যে কি ইনপুট নিচ্ছে, লেন্থ নিচ্ছে আর ওয়াইড নিচ্ছে। তারপরে শেষে মাঝখানে হচ্ছে কি সূত্রটা, এখন সূত্র বা প্রক্রিয়ার যে চিহ্ন সেটা কি ছিল, এই চিহ্নটা ছিল আয়তক্ষেত্রের মতো। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্র সেই সূত্রটা লিখলাম। আবার আউটপুটের চিহ্ন এটা, তো এই আউটপুটের চিহ্ন দিয়ে মাঝখানে লিখবো প্রিন্ট, যেটা আউটপুট দিবে রেক্ট্যাঙ্গেল এরিয়া সেটা লিখে দিব। তারপরে প্রোগ্রাম এখানে ইন্ড হয়ে যাবে। একই রকম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয়। শাহরিয়ার আর রাকিব, আপনারা দুইজন আগের দুইটা বুঝতে পারছেন? হ্যাঁ। পরেরটাতে যখন বলছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। প্রথমে জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা কি। ট্রাইঅ্যাঙ্গেল এরিয়া বের করার সূত্র হচ্ছে প্রথমে 0.5 ইন্টু বেস ইন্টু হাইট, অর্থাৎ আমাদের সবসময় বেস প্রথমে ইনপুট হিসেবে কি নেবে, বেস নেবে আর হাইট যেটা, এই দুইটাকে ইনপুট হিসেবে নেবে আর এই দুইটাকে গুণ করব 0.5 এর সাথে। তাহলে তিনটা যদি আমি গুণ করি তাহলে আমার রেক্ট্যাঙ্গেল এরিয়া চলে আসবে, ফলাফল প্রদর্শন করবে। তারপরে আসলো প্রোগ্রামের এন্ডিং। ফ্লোচার্টও ওই একই রকম আগের মতোই। তেমনি একইভাবে বৃত্তের ক্ষেত্রফল জানতে হবে যে একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি, পাই ইন্টু আর ইন্টু আর। এখন আরটা কি, আর ইন্টু আর হচ্ছে এটা, আরটা হচ্ছে আমার একটা বৃত্তের যে রেডিয়াসের মান। রেডিয়াস মানে কি, চারদিকের যে মানটা, গোল করে আঁকি না বৃত্তটা, তো বৃত্তের রেডিয়াস আছে না, রেডিয়াস তো চিনে নি সবাই। তো এখন রেডিয়াসের মানটা ইনপুট হিসেবে নিবে, শুধুমাত্র রেডিয়াসের মানে ইনপুট হিসেবে নিবে। আর পি যেটা পাই, পাই এর মান তো ফিক্স 3.1416, এটা তো ফিক্সড মান পাই এর। আর পাই এর মানের পাই এর সাথে গুণ হবে হচ্ছে রেডিয়াস। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে একটা সার্কেল এরিয়া নির্ণয় করার সূত্র পাই ইন্টু আর ইন্টু আর। পাই এর মান ফিক্সড, এটা আমার সূত্রতে ফিক্সডই করা থাকবে 3.1416, আর ইনপুট হিসেবে নিবে শুধু আর এর মান, সেই আর এর মান দুইবার গুণ হবে এখানে। তারপরে বলছে একটা ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তর করো, অর্থাৎ একটা তাপমাত্রা ফারেনহাইটে দেয়া আছে, এটাকে সেলসিয়াসে বা সেন্টিগ্রেডে আমার রূপান্তর করতে হবে। কিভাবে করব, আমার ইনপুটটা ইউজার থেকে ইনপুট নিবে হচ্ছে ফারেনহাইট, শুধু মানে ভেরিয়েবলটা যদি এফ, যেহেতু ফারেনহাইট তো ভেরিয়েবল ধরলাম হচ্ছে এফ, তাহলে ফারেনহাইটটা সে ইনপুট নিবে, ফারেনহাইটের যে ভ্যালু সেটা সে ইনপুট নিল, ইনপুটটা স্টোর হলো ভেরিয়েবল এফ এর মধ্যে। তারপরে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ফারেনহাইটটা ইনপুট নিছে এটাকে সেলসিয়াসে রূপান্তর করে দেখাইতে হবে, মানে রেজাল্টটা আসবে আমার সেলসিয়াসে। তাহলে সেলসিয়াসের সূত্র কি, মানে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করার সূত্র হচ্ছে সি ইজ ইকুয়ালস টু, এই যে ফারেনহাইটটা যে নিচ্ছে সেই ভ্যালু -32, তারপরে যেটা আসবে সেটার সাথে 5 গুণ হবে, হলো। এখন 5 গুণ হওয়ার পরে টোটাল যে ভ্যালুটা আসলো সেটাকে 9 দিয়ে ভাগ করতে হবে, এটাই হচ্ছে সূত্র। এখন সি, তাহলে এটা যদি সূত্র হয় তাহলে আমরা সূত্রের মধ্যে মানে সূত্রের যে বক্স, গাণিতিক সূত্রের যে বক্স, সেখানে কি লিখবো, সি ইজ ইকুয়ালস টু f - 32 × 5 / 9।
এটা রুলসটা বুঝছেন সবাই? মানে এফটা ভেরিয়েবলটা সেই ইনপুট হিসেবে নিবে, যেটা নিবে সেটার থেকে প্রথমে আমি 32 বিয়োগ করব, 32 বিয়োগ হবে। মাইনাস করার পরে যে রেজাল্টটা আসলো তার সাথে 5 গুণ হবে, গুণ করার পরে যেটা আসবে তার সাথে 9 ভাগ হবে। তারপরে বলছে যে সি অর্থাৎ তাহলে তো আমার সি এর ভ্যালু চলে আসলো, অর্থাৎ সেন্টিগ্রেডে যেই ফারেনহাইটটাকে যে সেন্টিগ্রেডে কনভার্ট করছে সেই ভ্যালুটা চলে আসলো। এখন সেটা আমাকে প্রদর্শন করবে, মানটা আমাকে প্রিন্ট করে দেখাবে সি এর ভ্যালু। তারপরে প্রোগ্রাম শেষ। তাহলে আমাকে মেইন জানতে হবে কি, আমাকে সূত্র জানতে হবে যে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করার সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি, তারপরে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আয়তক্ষেত্র এগুলা নির্ণয় করার সূত্রটা কি। তারপরে হচ্ছে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তর, এটা তো আমরা দেখলাম। তারপরে বলছে তিনটা সংখ্যার মধ্যে, এখন তিনটা সংখ্যা আমার ইনপুট নিবে, তিনটা সংখ্যার ভ্যালু থাকবে কোথায় কোথায় স্টোর হবে, একটা ধরলাম ভেরিয়েবল এ, একটা ভেরিয়েবল বি, একটা ভেরিয়েবল সি। তিনটা সংখ্যা আমার এই তিনটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হলো। এখন বলছে তিনটার মধ্যে সবচেয়ে বড় কে, তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তিনটা সংখ্যা ইউজার থেকে ইনপুট দিব, তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা এটা বের করে দেখাতে হবে। তাহলে প্রোগ্রামের শুরু হবে স্টার্ট প্রোগ্রাম। তারপরে কি, তিনটা যেহেতু বলছি তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা নির্ণয় করতে হবে, তাহলে আমার তিনটা সংখ্যা সেই ইনপুট নিবে, সংখ্যা তিনটি অর্থাৎ এ বি সি এর মান গ্রহণ। তারপরে বলছে যে সূত্র, যেহেতু মান গ্রহণ করে ফেলছি তারপরে তো আমি সূত্রে ফলাবো, তাহলে সূত্রে কিভাবে করবে, যদি এর ভ্যালু বি এর ভ্যালু থেকে বড় হয় এবং তার সাথে আবার এর ভ্যালুটা সি এর থেকেও বড় হয়, তাহলে কি এ হচ্ছে বড়। এটা একদমই সিম্পল কথা। তিনটা ভ্যালু আছে এ বি সি, এখন এ যদি বি আর সি দুইটার থেকেই বড় হয় তার মানে এ হচ্ছে বড়। আবার বি যদি সি, এটা নাও হতে পারে, তো আর কি কি হতে পারে, এখন বি এ আর সি দুইটার থেকে বড় হতে পারে। যদি বি এ আর সি দুইটার থেকেই বড় হয় তাহলে বি হচ্ছে এখানে বড় ভ্যালু। আর যদি দুইটার একটা সূত্র যদি ট্রু না হয় তাহলে থার্ড নাম্বার কি হবে, এখন এও বড় না বিও বড় না, তাহলে অবভিয়াসলি এখানে বড় হচ্ছে সি। থার্ড নাম্বারে আমার সূত্র ফেলানোর দরকার নাই যে সি যদি এর থেকেও বড় বির থেকেও বড় হয় তাহলে সি বড়, না এটা আর বলার দরকার নেই, কারণ প্রথম দুইটা কন্ডিশন যদি ফলস হয়ে যায় সেক্ষেত্রে আমার 3 নাম্বারে যে বাকি থাকবে সেই হচ্ছে ট্রু, অর্থাৎ সি হচ্ছে লার্জেস্ট ভ্যালু। তারপরে আমার যদি এখন এটা ডিপেন্ড করবে ইউজার কি কি ইনপুট দিচ্ছে তার উপরে, যে কোন কোন এখানে কোন কন্ডিশনটা ট্রু আসতেছে, কন্ডিশন এ টা নাকি বি এরটা নাকি সি এরটা, এটা ডিপেন্ড করবে যে ইউজার কি ইনপুট দিচ্ছে তার উপর। তো যেটা যে কন্ডিশন ট্রু আসবে, যদি এ ট্রু আসে তাহলে লার্জেস্ট সংখ্যাটি 4 নাম্বার ধাপে লার্জেস্ট সংখ্যাটা এখন প্রদর্শন করবে, ইনপুট আউটপুট হিসেবে দেখাবে। এখন যদি এ বড় হয় তাহলে এ কে দেখাবে, বি বড় হলে বি কে দেখাবে, আর যদি সি বড় হয় তাহলে সি কে দেখাবে। তারপরে 5 নাম্বার ধাপে প্রোগ্রাম এখানে শেষ। এখন এখানে কন্ডিশন যেহেতু কয়টা, আগের সবগুলাতে কন্ডিশন ছিল একটা, শুধুমাত্র ওই সূত্রটা যে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র বা সামের সূত্র যে এ প্লাস বি, বা আর একটা কোনটা পড়ছিলাম ফারেনহাইট থেকে সেলসিয়াস নির্ণয় করার যে সূত্র, এটা একটা একটা সূত্র ছিল, একটা একটা কন্ডিশন ছিল, একটা করে কন্ডিশন ছিল, কিন্তু এখানে কন্ডিশন তো তিনটা, মানে সূত্রও তিনটা। তাহলে আমি কি করব, আমার ফ্লোচার্টের চেহারা একটু অন্যরকম হবে না? অন্যরকমই হবে। প্রথমে স্টার্ট দিলাম, তারপরে দিলাম হচ্ছে ইনপুট, এ নিল ইনপুট হিসেবে, এ নিল, বি নিল, সি নিল, তিনটা ভ্যালু সে নিল। নেয়ার পরে এখন কন্ডিশন হচ্ছে কে বড়, এ বড় নাকি বি বড় নাকি সি বড়, সেটা কিভাবে ডিফাইন করবে, প্রথমে দেখাবে হচ্ছে এ কি বি এর থেকে বড়, যদি ইয়েস হয় তাহলে এদিকে যাবে, আর যদি নো হয় তাহলে এদিকে চলে যাবে। যদি ইয়েস হয় যে হ্যাঁ এ বি থেকে বড়, হ্যাঁ যদি এ বি থেকে বড় হয় তাহলে আমি কি চেক করবো, যে এখন দেখতে হবে এ কি তাহলে সি এর থেকেও বড়, তার মানে ইয়েস হলে যাবে এদিকে যে এ কি সি এর থেকেও বড়, যদি হ্যাঁ হয়
তাহলে লার্জেস্ট ভ্যালু হচ্ছে এ। আর যদি দেখি যে না এ তো সি এর থেকে বড়, তাহলে কোথায় যাবে? এদিকে যাবে। আর যদি এ বি এর থেকে বড় না হয়, যে না এ বি এর থেকে বড় না, চেক করলো, বললো যে না এ বি এর থেকে বড় না, নো, তাহলে কোন দিকে যাবে? এদিকে চলে যাবে চেক করতে যে তাহলে বি কি সি এর থেকে বড়। যদি বি সি এর থেকে বড় হয়, আর এখানে তো আমি দেখেই আসলাম যে না এ বি এর থেকে বড় না, তার মানে কি বি বড় কার থেকে? এর থেকে। তা এই জন্য তো সে এই পাশে আসছে। এখন এই সাইডে এসে আবার চেক করতেছে যে বিটা এখন কি সি এর থেকেও বড়। যদি সি এর থেকে বড় হয়, যে হ্যাঁ সি এর থেকে বড়, তাহলে বি হচ্ছে লার্জেস্ট ভ্যালু। আর যদি বলে না সি এর থেকে বড় না, হ্যাঁ সে এর থেকে বড় বাট সি এর থেকে বড় না, তাহলে কি হলো? নো হয়ে গেল। আর সেটা যদি নো হয়, এখানেও নো হয়েই আসছে, এখানেও নো হয়েই আসছে, মানে এর এর ক্ষেত্রেও নো হয়ে গেছে, বি এর ক্ষেত্রেও নো হয়ে গেছে, তার মানে কি লার্জেস্ট ভ্যালু হচ্ছে সি। এখন লার্জেস্ট ভ্যালু যেই হোক, এ হোক বি হোক বা সি হোক, যেই লার্জেস্ট ভ্যালু হোক না কেন, একটা তো বের হলোই, অর্থাৎ প্রিন্ট করলো, যে কোনো একটা প্রিন্ট করবে। এখানে কন্ডিশন এভাবে ঘুরবে, তারপরে যে কোনো একটা প্রিন্ট করবে, হয় এ প্রিন্ট করবে বা বি প্রিন্ট করবে বা সি প্রিন্ট করবে, যে কোনো একটা প্রিন্ট করার পরে কি হবে? প্রোগ্রাম এন্ড, প্রোগ্রাম এখানে শেষ। তারপরে বলছে শর্ত সাপেক্ষে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষে মানে কি? এখানে দেখাইছে ভেরিয়েবল নিল তিনটা, এ বি সি। শর্ত সাপেক্ষে মানে কি? অর্থাৎ সরাসরি সূত্র আমি দিব না, প্রথমে ডিফাইন করে নিব যে যদি এ আর বি কে যোগ করি আর সে যদি সি এর থেকে বড় হয়, এবং তার সাথে বি আর সি কে যোগ করি সে যদি এর থেকে বড় হয়, আবার এ আর সি, সরি এ আর, হ্যাঁ ঠিক আছে, সি আর এ এই দুটাকে যোগ করব এবং সে বি এর থেকে বড় হবে, তিনটা কন্ডিশন যদি ইয়েস হয়, তাহলে এই সূত্রে যায় গেল। যে সূত্র কি এস ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2। তারপরে এরিয়া, এরিয়া ডিফাইন করব, যে এরিয়া ডিফাইন করার সূত্র কি? এখানে ডিফাইনের যে সূত্রটা দেয়া আছে। এই যে এস আমি প্রথমে বের করলাম, এস এর মান এখান থেকে কি বের করলাম? যে এ প্লাস বি প্লাস সি, যে তিনটা ভেরিয়েবল সে ইনপুট নিছে, সেই তিনটা ভেরিয়েবল যোগ করে 2 দিয়ে ভাগ করলে এস এর মান। তারপর সূত্র কি? রুট ওভার এস ইন্টু আরেকটা এস মাইনাস এ, তারপরে আরেকটা এস মাইনাস বি, আরেকটা এস মাইনাস সি। অর্থাৎ এস এর সাথে সবাই গুণ হবে কি আকারে? আরেকটা এস এর ভ্যালু নিয়ে সেটা থেকে এর মান বিয়োগ করব, গুণ আরেকবার এস এর ভ্যালু নিয়ে সেটা থেকে বি এর মান বিয়োগ করব, গুণ আরেকটা এস এর ভ্যালু নিয়ে সেখান থেকে সি এর মান বিয়োগ করব। এখন এই তিনটা বিয়োগফল গুণ হবে কার সাথে? আবার এস এর সাথে, অর্থাৎ 4টা গুণ হবে, তাহলে বের হবে হচ্ছে এরিয়া। এরিয়ার যদি এখানে ভ্যালু বের হয়ে যায়, তাহলে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের মানটা আমি পেয়ে গেলাম, ক্ষেত্রফল এরিয়া পেয়ে গেলে তখন কি হবে? মানটা আমাকে প্রিন্ট করে দেখাবে। আর কন্ডিশন তিনটার একটাও যদি মিথ্যা হয়, ধরেন এই যে এখানে তিনটা কন্ডিশন যে দিছে, যে এ আর বি যোগ করলে সি এর থেকে বড়, বি আর সি যোগ করলে এর থেকে বড়, সি আর এ যোগ করলে বি এর থেকে বড়, এই তিনটাই যদি সত্য হয়, তাহলে এখানে এরিয়াটা বের হবে। আর যদি তিনটার মধ্যে একটাও মিথ্যা হয়ে যায়, যে না বি এর, এ সি আর এ যোগ করছি কিন্তু সে বি এর থেকে বড় হচ্ছে না, এরকম যদি হয়, সেক্ষেত্রে কি হবে? ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল। অর্থাৎ এখানে তখন তাহলে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বের করা সম্ভব হচ্ছে না, যদি যে কোনো একটা কন্ডিশন ফলস আসে, সেক্ষেত্রে এটা প্রিন্ট করবে যে ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল। আর যদি তিনটা কন্ডিশনই ট্রু থাকে, তাহলে আমাকে তো ট্রায়াঙ্গেলের এরিয়াটা দেখাবে। এখন ফ্লো চার্টে এটা কিভাবে লিখবো? প্রথমে স্টার্ট করে তিনটা ভ্যালু ইনপুট নিবে, এ বি আর সি। ইনপুট নেওয়ার পরে আমার একটা কন্ডিশন আসবে যদি, এখন যদি ইংলিশ কি ইফ, এখানে ফ্লোচার্টের মধ্যে ওই যে এই দেখেন কন্ডিশনের যে বক্স, কন্ডিশন বক্স হচ্ছে এইটা, আমরা উপরে পড়ে আসছিলাম কন্ডিশনের বক্স কোনটা, যে একটা চার্ট ছিল না, এখানে দেখেন যে সিদ্ধান্ত গ্রহণ চিহ্ন,
এখানে এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের চিহ্ন। এটা কিসের জন্য ব্যবহার করা হয়? শর্ত বা কন্ডিশন সম্পর্কিত কার্যাদি সম্পাদনের ক্ষেত্রে এই সিম্বল ব্যবহার করা হয়। অর্থাৎ এই সিদ্ধান্ত গ্রহণ চিহ্ন, এই সিম্বলের মধ্যে থাকবে হচ্ছে বিভিন্ন প্রকারের শর্ত বা কন্ডিশন, যেমন আমি এখানে দিচ্ছি। এখানে আমি শর্ত দিতেছি যে যদি ইংলিশ হচ্ছে ইফ a প্লাস বি ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ এ আর বি এর মান যে আমি নিছি সেটাকে যোগ করলে যদি সি এর ভ্যালু থেকে বড় হয়, এন্ড তার সাথে আরো শর্ত আছে যে বি আর সি যোগ করলে সে যদি এর থেকে বড় হয়, এই যে এর থেকে বড় হয়, এন্ড আরো আছে যে সি আর এ কে যদি আমি যোগ করি, সে যদি বি এর থেকে বড় হয়, অর্থাৎ দুইটা যোগ করব, সে অপর আরেকটা যে রয়ে যাচ্ছে তার থেকে বড় হবে। এরকম যদি প্রতিবার ইয়েস হয়, এই যে ইয়েস হলো, তাহলে আমার সূত্রে যাবে। সূত্রে গিয়ে প্রথমে এস এর ভ্যালু বের করবে, তারপরে এরিয়া বের করবে। এস এর ভ্যালু কিভাবে বের করতে হয়? এবিসি তিনটা যোগ করে 2 দিয়ে ভাগ। আর এরিয়ার সূত্র তো এটা, এই সূত্র তো ফিক্স। আর যদি এই তিনটা কন্ডিশন ট্রু না হয়, ধরেন উপরের দুইটা ট্রু হলো, নিচেরটা হলো না, যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে তো নো হয়ে গেল। আর যদি নো হয়ে যায় তাহলে কি করবে? প্রিন্ট করে দিবে সরাসরি যে ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল। তারপরে যদি এটা প্রিন্ট করে তারপরে প্রোগ্রামিং। আর যদি এরিয়া প্রিন্ট করতে পারে, এরিয়া যদি বের হয়, তাহলে তো এরিয়া প্রিন্ট করে দিল, তারপরে প্রোগ্রামিং। তারপরে দেখাইছে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করো। কোন সংখ্যার ফ্যাক্টরিয়াল মান এখানে কি করছে, সিরিজ আঁকতে বলছে যে সিরিজের যোগফলটা কত আসবে। এখানে একের সাথে 2 যোগ করলো, তার সাথে 3 যোগ করলো, তার সাথে আর কি কি যোগ করে টোটাল n সংখ্যক সংখ্যা যোগ করছে, তারপরে এই যোগফলটা কত আসবে, এই সিরিজের যোগফল। প্রোগ্রাম পরিকল্পনার ধাপ সমূহ। তারপরে চ্যাপ্টার ক্লোজ। এখানে যেই এই তিনটা যে সূত্র, এখানে আরো 3টে সমস্যা যে এখানে দেয়া আছে, এই 3টা পড়তে হবে আপনাদের। কারণ প্রথমের দিকের গুলা কি ছিল, সিম্পল সিম্পল ছিল জাস্ট বোঝানোর জন্য, কিন্তু শেষে আমি 2টা বুঝাই দিছি, আরো 3টা আছে, এই 5টা হচ্ছে ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তারপরে বলছে প্রোগ্রাম পরিকল্পনার ধাপ সমূহ, অর্থাৎ একটা প্রোগ্রাম যে আমি প্রসেস করব সেটার জন্য কি কিছু প্ল্যানিং এর দরকার আছে। প্রথমের ধাপগুলা অনেকগুলা। প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ, অর্থাৎ প্রবলেমটা কি সেটা আইডেন্টিফাই করা। যেমন এখানে প্রবলেমটা কি বলছে যে একটা সিরিজ দিয়ে বলছে এই সিরিজের যোগফল নির্ণয় করো, এটা হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ। বা কোনো রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল নির্ণয় করো, এটা হচ্ছে সমস্যা। তারপর সিস্টেম বিশ্লেষণ, কিভাবে আমি কাজটা করব সেটা আগে চিন্তা করতে হবে। তারপরে প্রোগ্রামের ইনপুট আর আউটপুট নির্ণয়, ইনপুট নিলাম, আউটপুট নিলাম, আউটপুট আমি বের করবো, ইনপুট আমি নিচ্ছি, আর আউটপুটটা আমাকে কি করতে হবে, প্রসেস করে বের করতে হবে। তারপরে বলছে অ্যালগোরিদম উন্নয়ন, অর্থাৎ আমি ওই যে এতক্ষণ যে অ্যালগোরিদম আমরা একসাথে অ্যালগোরিদম করলাম, একসাথে ফ্লোচার্ট করলাম, তো এই অ্যালগোরিদমটা বানানো হয়েছে না, সেটার কথা বলছে যে অ্যালগোরিদমটা বানাতে হবে, তারপরে ফ্লোচার্ট বানাইতে হবে। তো এই পর্যন্ত তো গেল, এই পর্যন্ত আমরা শিখলাম। তারপরে বলছে এখন আমি এই অ্যালগোরিদম বানাইলাম, ফ্লোচার্ট বানাইলাম, এখন কোডিং তো করতে হবে। কোডিং করার জন্য আমি কোন ভাষায় কোডিং করব সেটা আগে নির্ধারণ করতে হবে, যে আমি কোন ভাষায় কোডিং করতে চাচ্ছি, অর্থাৎ প্রোগ্রামিং এর ভাষা নির্ধারণ। তারপরে বলছে প্রোগ্রাম রচনা, এখন প্রোগ্রামটা আপনি লিখবেন। ধরেন ভাষা নির্ধারণে আপনি নির্ধারণ করলেন প্রোগ্রামিং সি, বা আপনি ভাষা নির্ণয়ের সময় নির্ধারণ করলেন যে আমি পাইথনে প্রোগ্রামটা করব। ঠিক আছে, তাহলে ভাষা নির্ধারণ শেষ, যে প্রোগ্রামিং এর ভাষা নির্ধারণ পাইথন। তারপরে প্রোগ্রাম রচনা, এখন আপনি পাইথনে এই কোডটা লিখবেন।
এটাই হচ্ছে প্রোগ্রাম রচনা বা প্রোগ্রাম কোডিং। তারপরে প্রোগ্রাম কম্পাইলেশন। এখন আপনি প্রোগ্রামটাকে রান করবেন। রান করার পরে যদি প্রোগ্রাম ঠিক থাকে তো ঠিকই আছে, আর যদি ঠিক না থাকে তাহলে কি কিছু ভুল আসবে, ইরর আসবে। ইরর যদি আসে তারপরের স্টেপে কি করব, প্রোগ্রাম নিরীক্ষণ বা ভুল সংশোধন। অর্থাৎ যে প্রোগ্রামে যেই ইরর গুলা আসলো সেগুলার ভুলগুলা, ওই ইরর গুলা এখন আমি সলভ করব। করার পরে ইররও সলভ হয়ে গেল। করার পরে কি আসবে, এখন আমি ডকুমেন্টেশন বানাবো। ডকুমেন্টেশন বানানো মানে কি, ওই যে সবগুলো একসাথে রেজাল্ট লেখা, তারপরে প্রথমে অ্যালগোরিদম লিখলাম, ফ্লোচার্ট লিখলাম, ওটার পরে এখন যে কোডিং করার পর রেজাল্ট গুলো আসলো সেগুলো লেখা, অর্থাৎ ডকুমেন্টেশন তৈরি করা। তারপরে বলছে ইনস্টলেশন, তারপর সংরক্ষণ আর রক্ষণাবেক্ষণ মানে মেইনটেনেন্স। দেখেন এখানে ডিটেলস আবার বলে দিচ্ছে, প্রথম থেকে যেই ধাপগুলার কথা বলা হয়েছে ওগুলো আবার ডিটেলস এখানে লিখছে যে সিস্টেম বিশ্লেষণ কি। তাহলে এই কোশ্চেনটা আপনাদের পরীক্ষায় আসে। সিস্টেম বিশ্লেষণ কি এটা না, এই যে একটা প্রোগ্রাম পরিকল্পনার ধাপসমূহ লিখো বা ধাপসমূহ লিখে বিশ্লেষণ করো। যদি বিশ্লেষণও করতে বলে তখন তো আপনার এই ভিতরের কথাবার্তা লিখতে হবে। আর যদি বলে শুধু ধাপসমূহ লিখো তাহলে এখানে যে কয়টা ধাপ আছে 12টা ধাপ আছে, এই 12টা ধাপ আপনারা লিখবেন। তো প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিত করা। প্রোগ্রাম পরিকল্পনার প্রথম ধাপ হচ্ছে একটা সমস্যাকে চিহ্নিত করা, মানে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কোন সমস্যার জন্য প্রোগ্রাম লিখতে হবে তা নিশ্চিত করা। মূল কথা হলো আমি প্রোগ্রাম যে লিখবো সেটা কেন লিখবো, কিসের কারণে লিখবো, কোন সমস্যাটাকে সমাধান করে লিখবো, এটা চিহ্নিত করা। আমি এতক্ষণ মুখে যে কথাগুলো বলছি সেগুলো এখানে লেখা আছে। সিস্টেম বিশ্লেষণ, সমস্যাটা চিহ্নিত করলাম যে হ্যাঁ আমার একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল বের করতে হবে। এখন এই সমস্যা চিহ্নিত করার পর সমস্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য কি, যে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল যে আমাকে বের করতে বলছে তাহলে আমার কি জানতে হবে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানতে হবে। তাহলে আমি সূত্রটা আমার কালেকশনে আগে রাখবো যে হ্যাঁ আমি জানি যে রেক্ট্যাঙ্গেল বের করার সূত্র হচ্ছে এটা। এটাই বলছে যে সমস্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং তা বিশ্লেষণ করতে হবে, যা প্রোগ্রামিং পরিকল্পনার পরবর্তী ধাপ সমূহে ব্যবহার করা যাবে। অর্থাৎ আমি রেক্ট্যাঙ্গেল বের করব, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল বের করব, তো এই রেক্ট্যাঙ্গেল ক্ষেত্রফল বের করার সূত্রটা কি এটা আমি আমার কালেকশনে আগে রেখে নিব। তারপরে বলছি ইনপুট আউটপুট নির্ণয়। এই পর্যায়ে সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ইনপুট আর আউটপুট সমূহ নির্ণয় করা হয়। প্রোগ্রামে কোনো ডেটা বা তথ্য ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। যেমন যদি বলে a+b যোগ করে দেখাও বা দুইটা ভেরিয়েবল যোগ করে দেখাও, তখন ইনপুট হিসেবে আমার দুইটা ভেরিয়েবল নিতে হবে, a এর ভ্যালু আর b এর ভ্যালু ইনপুট হিসেবে নিতে হবে। তারপর বলছে এবং উল্লেখিত ডেটার জন্য কি কি আউটপুট আসবে, তখন a আর b আমি ইনপুট হিসেবে নিলাম, এখন সেটা থেকে কি আউটপুট আসবে, এর জন্য কি কি ফর্মুলা বা সূত্র প্রয়োজন হবে সেগুলা নির্ধারণ করতে হবে। এ আর বি এর যোগফল যদি করতে বলে তাহলে সূত্র কি আসবে, সাম ইজ ইকুয়ালস টু a+b। এগুলো সব নির্ধারণ করে নিতে হবে। তারপরে প্রোগ্রামের অ্যালগোরিদম উন্নয়ন করা, অর্থাৎ কোনো সমস্যা সম্পর্কে পূর্ব ধারণা বা তার সমাধানের সূত্র পাওয়া গেলে পরবর্তী কাজ হলো সমস্যা সমাধানের ক্রমানুযায়ী ধারাবাহিক ধাপগুলো লিখে ফেলা। অর্থাৎ আমি এ এ আর বি এই দুইটাকে যোগ করতে হবে, ঠিক আছে, আমি যোগফলের সূত্রও জানি, ঠিক আছে, কিন্তু এখন আমাকে কি করতে হবে, কোনটার পরে কি কাজ করব সেগুলা ধারাবাহিক ভাবে স্টেপ বাই স্টেপ ধাপগুলো আমি লিখবো। এটাই তো হচ্ছে একটা প্রোগ্রামের অ্যালগোরিদম, তাই না? তারপরে ফ্লো চার্ট তৈরি করব, অর্থাৎ একটা প্রোগ্রাম তৈরি করার পূর্বে প্রোগ্রামটি পর্যায়ক্রমে একের পর এক কিভাবে কাজ করবে সেই ধাপগুলা চিত্র বা ছবির মাধ্যমে বা ড্রয়িং এর মাধ্যমে প্রকাশ করাকে ফ্লোচার্ট বলে। ফ্লোচার্ট হচ্ছে তাহলে বুঝলাম আমরা যে ফ্লোচার্টটা কি, এই যে আমরা প্রথমে প্রবলেমটা সলভ করব কিভাবে